কথায় বলে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, কিন্তু বাস্তবে আমরা অনেক সময় দেখি হঠাৎ করেই কেউ উঠে আসে আর এক লাফে পৌঁছে যায় সাকসেসের পিকে। সম্প্রতি তামিলনাড়ুর ইলেকশনে থালাপাতি বিজয়ের জয় নিয়েও ঠিক এমনটাই বলা হচ্ছে। তিনি এলেন, দেখলেন, জয় করলেন। কিন্তু তার এই জয় সত্যি কি এতই সহজ ছিল? না। এই জয়ের পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর প্ল্যানিং, সাইলেন্ট অর্গানাইজেশন আর এক বিশাল ক্যাম্পেইন, যা বেশিরভাগ মানুষ এখনো জানে না। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বিজয়ের সেই অজানা পলিটিক্যাল জার্নি। আমাদের আজকের গল্পের মেন ক্যারেক্টার থালাপাতি বিজয়, যার রিয়েল নেম চন্দ্রশেখর জোসেফ বিজয়। তিনি প্রায় ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন একটা ম্যাসিভ ফিল্ম ক্যারিয়ার নিয়ে। তারপর ধীরে ধীরে তিনি সিনেমার পর্দা থেকে সরে এসে পা রাখেন পলিটিক্সের জগতে। ২০২৪ সালে তিনি গঠন করেন নিজের পলিটিক্যাল পার্টি তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে। আর খুব অল্প সময়ের মধ্যেই তার এই মুভ পুরো সাউথ ইন্ডিয়ান পলিটিক্সে একটা শক ওয়েভ তৈরি করে। কারণ মাত্র ২ বছরের মধ্যে তার পার্টি যে লেভেলের অর্গানাইজেশনাল স্ট্রেংথ বিল্ড করেছে তা অনেকের কাছেই আনবিলিভেবল। এবার আসি বিজয়ের এই উত্থানের পেছনের রিয়েল স্টোরিতে। বিজয় তার পলিটিক্যাল জার্নিকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, সেগুলো স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। বিজয়ের পলিটিক্যাল জার্নি শুরু হয়েছিল অনেক আগেই, ২০১১ সালের দিকে। সেই সময় তিনি তার ফ্যান ক্লাবগুলোকে নতুনভাবে রিস্ট্রাকচার করতে শুরু করেন, যাদের সংখ্যা ছিল প্রায় ৮৫,০০০। এই ফ্যান ক্লাবগুলো শুধু মুভি সেন্ট্রিক ছিল না, ধীরে ধীরে তিনি এগুলোকে ট্রান্সফর্ম করেন একটা সোশ্যাল ওয়েলফেয়ার নেটওয়ার্কে। এই ফ্যান ক্লাবগুলো আয়োজন করেছে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন, চালিয়েছে রিলিফ প্রোগ্রামস এবং শিক্ষার্থীদের দিয়েছে একাডেমিক সাপোর্ট। এগুলো কোনো আইসোলেটেড ইভেন্ট না, বরং নিয়মিতভাবে লার্জ স্কেলে করা হয়েছে। ফলে লোকাল লেভেলে বিজয়ের একটা স্ট্রং প্রেজেন্স তৈরি হয়। এই পুরো সিস্টেমটা শুধু একটা ফ্যান বেজে সীমাবদ্ধ ছিল না, বরং এটা ধীরে ধীরে রূপ নেয় একটা অর্গানাইজড পলিটিক্যাল নেটওয়ার্কে, যা পরবর্তীতে তার পলিটিক্যাল পার্টির জন্য একটা রেডিমেড সাপোর্ট বেস তৈরি করে দেয়। এছাড়াও বিজয় এই সময়গুলোতে নানা সামাজিক অসঙ্গতি নিয়ে কথা বলতে শুরু করেন, দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করেন। তার সিনেমাগুলোতেও তাকে একজন মেসিয়ার রূপে উপস্থাপন করা হয়, যিনি জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, জাতিকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্ট্র্যাটেজি কি শুধু ফ্যান পাওয়ার ছিল, নাকি এর পেছনে ছিল আরো বড় পলিটিক্যাল ব্লুপ্রিন্ট? পরের ধাপেই রয়েছে তার ব্যাখ্যা। ২০২১ সাল। বিজয় এখনো আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল পলিটিক্সে প্রবেশ করেননি, কিন্তু পর্দার আড়ালে তিনি নীরবে নিজের পলিটিক্যাল গ্রাউন্ড টেস্ট করতে শুরু করেন। তার ফ্যান অর্গানাইজেশনের সদস্যরা স্থানীয় সরকার নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে অংশ নেয়। তখনও কোনো অফিসিয়াল পার্টি ছিল না, ছিল না কোনো বড় ক্যাম্পেইন, কিন্তু নেটওয়ার্ক অলরেডি অ্যাক্টিভ ছিল। ফলে ১৬৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে ১১৫ জন প্রার্থী জয়ী হয়। এই ফলাফল একটা জিনিস স্পষ্ট করে দেয়, বিজয়ের তৈরি করা গ্রাসরুট স্ট্রাকচার শুধু ফ্যান বেজ ছিল না, এটি ক্যান্ডিডেট সিলেকশন, বুথ লেভেল ম্যানেজমেন্ট এবং ভোটার মোবিলাইজেশন সবকিছুই ইফেক্টিভলি হ্যান্ডেল করতে সক্ষম ছিল। অর্থাৎ তারা ছিল একটা সংগঠিত কর্মী বাহিনী। বিজয় তার ফ্যানদেরকে জাস্ট মুভিতেই সীমাবদ্ধ রাখেনি, এই ফ্যানদেরকে সে তার কর্মীতে রূপান্তরিত করেছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো দলীয় প্রতীক ছাড়াই ভোটাররা এই প্রার্থীদের সমর্থন করেছে। মানে বিজয়ের ইনফ্লুয়েন্স তখনই ট্রেডিশনাল পলিটিক্সের গণ্ডি ছাড়িয়ে যেতে শুরু করেছিল। এরপর আসে তৃতীয় ধাপ, অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। ২০২৬ সালের নির্বাচনের আগে স্ট্র্যাটেজিতে একটা ক্লিয়ার শিফট দেখা যায়। পার্টি এক্সপানশন থেকে এবার বিজয়ের ফোকাস যায় সিলেকশন এবং স্ট্রাকচারের দিকে। টিভিকে চালু করে একটি স্ট্রাকচার্ড প্রসেস, যেখানে সিলেকশন হতো ইন্টারভিউ, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন এবং স্পেসিফিক রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এখানে পপুলারিটি আর ইমোশনাল ইনফ্লুয়েন্স নয়, বরং প্রসেস বেসড ইভালুয়েশন ছিল মূল ফ্যাক্টর। ওয়ার্ড লেভেল লিডার্স, বুথ এজেন্টস এবং আসন সমন্বয়ক সবাইকে এই সিস্টেমের মাধ্যমে সিলেক্ট করা হয়। এর ফলাফল ছিল স্পষ্ট, অর্গানাইজেশন শুধু সাপোর্ট ধরে রাখেনি, বরং একটি ডিসিপ্লিনড স্ট্রাকচার তৈরি করতে সক্ষম হয়েছে। অর্থাৎ তার পলিটিক্যাল পার্টির জন্য নতুন করে লোক জোগাড় করতে হয়নি, নতুন করে কর্মী বাহিনী তৈরি করতে হয়নি। আগে থেকেই তার যে ফ্যান বেস ছিল সেগুলোই তার কর্মী বাহিনীতে রূপান্তরিত হয়েছে, সেগুলোই তার পলিটিক্যাল পার্টির ক্যাডার হিসেবে কাজ করেছে। ফোর্থ পেজে আসে তার সিম্বল। বিজয়ের সিম্বল ছিল বাঁশি। এই সিম্বল শুধু একটা প্রতীক ছিল না, এটা ধীরে ধীরে একটি মাস পলিটিক্যাল আইডেন্টিটিতে পরিণত হয়। ব্যানার থেকে শুরু করে ডেইলি লাইফের বিভিন্ন জায়গায় এই চিহ্ন ছড়িয়ে পড়ে। অনেক জায়গায় নারীরা তাদের বাড়ির সামনে হুইসেল প্রতীক এঁকে রেখে দিত।
যা হয়ে ওঠে ভিজিবল গ্রাসরুট সাপোর্টের প্রতীক। অনলাইন এবং অফলাইন দুই দিকেই লোকাল নেটওয়ার্ক এই সিম্বলকে অর্গানিক্যালি ছড়িয়ে দেয়। দেখতে এটা মানুষের স্বতঃস্ফূর্ত কাজ মনে হলেও এর পেছনে ছিল কোঅর্ডিনেটেড গ্রাউন্ড লেভেল এক্সিকিউশন। অর্থাৎ বিজয়ের কর্মীরা মানুষকে এমনভাবে উদ্বুদ্ধ করেছে, দেখে মনে হয়েছে এই কাজগুলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে করছে, অথচ এর পেছনে বিজয়ের কর্মীদের সুপরিকল্পিত ইন্ধন ছিল। এটা ছিল তার জন্য একটা দারুণ স্ট্র্যাটেজি। এই পুরো ক্যাম্পেইন আসলে নতুন কিছু ছিল না, এটা দাঁড়িয়েছিল বহু বছরের বিল্ট আপ নেটওয়ার্কের উপর। বছরের পর বছর সক্রিয় থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে ব্যবহার করা হয় বিজয়ের নির্বাচনের প্রচারণার জন্য। ভলান্টিয়াররা লজিস্টিক্স, ভোটার মোবিলাইজেশন এবং মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাওয়া এই বিষয়গুলো ম্যানেজ করে নেয়। এছাড়াও গ্রাসরুট লেভেলের নেতাদের সাথে বিজয় ব্যক্তিগতভাবে মিটিং করেন। এরপর যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে অনিল, অর্থাৎ কাঠবিড়ালি। কথাটা এসেছে রামায়ণের একটা ঘটনা থেকে। ভগবান রাম যখন লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দিতে চেয়েছিলেন, তখন বানর সেনারা ভারত থেকে লঙ্কা পর্যন্ত পাথর ফেলে একটা সেতু তৈরি করতে চেয়েছিল। আর সেই সেতু তৈরির সময় কাঠবিড়ালি মুখে সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র পাথর নিয়ে সেখানে হেল্প করেছিল। এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বিজয় তার সমর্থকদেরকে অনিল বা কাঠবিড়ালি নামে সম্বোধন করতে শুরু করেন। বিষয়টা হাস্যকর হলেও অনেকেই তাকে এটা নিয়ে উপহাস করলেও এটা তার সমর্থকরা আইডেন্টিটি হিসেবে গর্বের সাথে প্রকাশ করত। অর্থাৎ তারা এটা অন করতে শুরু করেছিল। ফলে তাদের মধ্যে একটা একতাবদ্ধ চেতনা তৈরি হয়। অবশেষে নির্বাচনে বিজয় তার কাঙ্ক্ষিত ফলাফল লাভ করে। হঠাৎ দেখলে এটাকে অল্প দিনের পরিশ্রমের সাফল্য মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। বরং দীর্ঘদিনের পরিকল্পনা, পরিশ্রম এই জয়ের পেছনে ভূমিকা পালন করেছে। বাংলাদেশের নির্বাচনের সাথেও বিজয়ের এই ঘটনাকে রিলেট করা যায়। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নির্বাচনে খুব বেশি ভালো ফলাফল করতে পারেনি। অনেকে বিজয়ের সাথে এনসিপি কে তুলনা করে বলতে চায়, বিজয় এত আসন পেল কিন্তু এনসিপি কেন এত আসন পেল না। কিন্তু যারা খোঁজ রাখে তারা জানে, বিজয় তার পলিটিক্যাল জার্নি আজ নতুন করে শুরু করেননি, বা এক বছরের মধ্যেই তিনি এই সাফল্য অর্জন করেননি। তার এই সাফল্যের জন্য সময় লেগেছে প্রায় 18 বছর। অথচ বাংলাদেশের এনসিপি নির্বাচনের আগে মাত্র 1 বছরের মতো সময় পেয়েছে। এর আগে এই দলের কর্মী, সমর্থক, নেতাকর্মী কারোরই কোনো অস্তিত্ব ছিল না। তারা সবাই ছিল বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে। তারা কোনো পলিটিক্যাল অর্গানাইজড ফোর্স ছিল না। সেই জায়গা থেকে তারা যে প্রথমবার 1 বছরের মধ্যে ইলেকশনে অংশ নিয়ে 6টা আসন লাভ করেছে, এটাই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। থালাপাতি বিজয়ের সাথে এনসিপির তুলনা হতে পারে তখনই, যখন এনসিপি 18 বছর পার করবে, তার আগে নয়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকতে পারেন। ধন্যবাদ।